আয় হায় কি অবস্থা সবার? আজকে আমরা একটা পিসি বিল্ড করবো উইথ এন AMD প্রসেসর এবং এই বিল্ডটি করার জন্য MSI বেশ কিছু কম্পোনেন্ট আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। সো এই কম্পোনেন্টগুলো টোটালি অ্যাসেম্বল করার আগে এগুলোর সাথে একটু পরিচয় করে দিচ্ছে এবং এটার যে হাইলাইটিং যে ফিচার্সগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু জানাবো। তো চলুন একটা একটা করে আগানো যাক। সিপি হিসেবে যেহেতু আমাদের কাছে Ryzen 7 7700 আছে এবং মিড রেঞ্জের বাজেটে যারা মোটামুটি ডিসেন্ট পারফর্মিং একটা বোর্ড চান সেরকম বোর্ড এখানে পিক করা হয়েছে which is MSI B650 গেমিং প্লাস ওয়াইফাই। এই বোর্ডটির পাওয়ার ডেলিভারি সেকশন 12+2+1 কনফিগারেশন ডিজাইন করা হয়েছে এবং এটির মসফেটগুলোকে ঠান্ডা রাখার জন্য এক্সটেন্ডেড হিটসিঙ্ক, সেই সাথে VRM গুলোকে কভার করে রাখার জন্য হেভি প্লেটেড হিটসিঙ্ক ইউজ করা হয়েছে। সো কোনো কারণে যাতে চোখ না করে টেম্পারেচার হাই হয়ে সেই বিষয়টা তারা এনশিওর এখানে করার চেষ্টা করেছে। এছাড়া এটির যে RAM slots of course DDR5 সেটি আপ টু 256 GB পর্যন্ত আপনি ইনস্টল করতে পারবেন এবং এটার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 7200 যদি আপনারা ওসি করে সেটা সেট করতে চান। PCI স্লটসগুলোর দিকে যদি একটু তাকে এক্ষেত্রে দুইটা PCI X16 স্লট দেখবো এবং একটি PCI X1 স্লট দেখবো। PCI X16 স্লটগুলোর মধ্যে প্রথমটি স্টিল আর্মর দিয়ে তৈরি সো দ্যাট হেভি যদি কোনো GPU লাগানো হয় তাতে যাতে বাকলিং না হয় এবং প্রেশার পরে যেন মাদারবোর্ডে কোনো ড্যামেজ না হয় সেটি এখানে এনশিওর করা আছে এবং এই স্লটটা কিন্তু Gen 4 অফকোর্স B650 তে Gen 5 আমরা এক্সপেক্ট করছিলাম না। এছাড়া M.2 যদি ইনস্টলেশনের কথা বলেন সেক্ষেত্রে দুইটা স্লট পাচ্ছেন এবং দুটি কিন্তু Gen 4 which is a good thing। আর প্রথম যে স্লটটি এটি M.2 শিল্ড ফ্রোজার যে MSI টেকনোলজি উইথ থার্মাল প্যাড সেটি দেওয়া আছে। সো SSD যাতে হিট না হয়, যদি আপনারা ফাস্টার SSD লাগান Gen 4 অনেক ক্ষেত্রে হিট হওয়ার সুযোগ থাকে, এই প্যাডিংয়ের সাহায্যে হোপফুলি এটা হিট হবে না। কানেক্টিভিটির কথা যদি বলি সেক্ষেত্রে 2.5G লাইন পোর্ট তো থাকছেই, ওয়াইফাইয়ের ক্ষেত্রে Wi-Fi 6E ইউজ হয়েছে এবং এই বোর্ডের সাথেই কিন্তু বক্সের মধ্যে অ্যান্টেনাও দিয়ে দিয়েছে তারা, দ্যাটস অলসো গুড। সেই সাথে ব্লুটুথের কথা যদি বলি ব্লুটুথ 5.3 এই বোর্ডটিতে ইউজ হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট যদি আমরা রিয়ার পোর্টসের দিকে তাকাই সেক্ষেত্রে USB-A 3.2 Gen 1 এর 4টা পোর্ট দেখতে পাবো এবং USB-A 3.2 Gen 2 এর 3টি পোর্ট দেখতে পাবো। সেই সাথে USB-C এর 3.2 Gen 1 এর পোর্ট একটি এবং USB-C 3.2 Gen 2 এর পোর্টও একটা করে আমরা এখানে দেখতে পাবো, which is kind of good। যথেষ্ট ইজি পোর্টস দেওয়া আছে এবং ডিসপ্লে পোর্টের জায়গাতে থাকবে যেহেতু এখন অনেকগুলো প্রসেসরের সাথেই ইন্টারনাল GPU আসছে। সো GPU লাগানো বাদেও সরাসরি এটি দিয়ে আপনি মনিটর আউটপুট নিতে পারবেন, সো দ্যাটস অলসো গুড। এছাড়া অডিও ইনপুট আউটপুটের জায়গাগুলো তো থাকছেই। মাদারবোর্ড তো গেল, তো প্রসেসরটি কুল রাখার জন্য আমরা কোন কুলারটি ইউজ করছি সেটি একটু বলে দিই। এটি হচ্ছে MSI MEG Core Liquid E360। নাম শুনে বুঝতে পারছেন 360mm রেডিয়েটর সম্পন্ন কোনো কুলার হবে এবং এটির সাথে অফকোর্স 3টা 120mm ফ্যান সংযুক্ত থাকবে। ম্যাটেরিয়ালের কথা যদি বলি এটার ওয়াটার ব্লকের যে কন্ট্যাক্ট সারফেস সেটি কপার বেসড এবং টোটাল যে রেডিয়েটরটা আছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম বেসড। সো এটা আমরা মোটামুটি অনেক কুলারের ক্ষেত্রে এই কনফিগারেশনটা আমরা দেখতে পাই। এছাড়া যে টিউবিংগুলো আছে টিউবিংগুলো কিন্তু মাল্টি লেয়ার স্ট্রাকচার সো দ্যাট ইভ্যাপোরেশন যাতে না হয়, কারণ কুলেন্ট যদি ইভ্যাপোরেট হয়ে যায় সেক্ষেত্রে কুলার যে এফিসিয়েন্সি এবং লংজিভিটি সেটা কমে যাবে। আমরা সেটা চাই না ডেফিনেটলি, কারণ আমরা নির্ঝঞ্ঝটভাবেই ইউজ করার জন্যই অল ইন ওয়ান কুলারটা মোস্টলি আমরা পিক করে থাকি। এছাড়া এই টিউবগুলো যেন বেশ ডিউরেবল হয় সেই জন্য রেইনফোর্সড মেশ প্লাস্টিক তারা এখানে ইউজ করেছে, দ্যাটস অলসো নাইস টু নো। রেডিয়েটরের ফ্যানগুলোর দিকে যদি একটু ক্লোজলি তাকায় এক্ষেত্রে বিয়ারিংটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কেননা বিয়ারিং যদি ভালো না হয় সেক্ষেত্রে ফ্যানগুলো ফেল করতে পারে। অলসো নয়েজ জেনারেশন এবং ভাইব্রেশন এই ইস্যুগুলো আসতে পারে। এক্ষেত্রে তারা ফ্লুইড ডাইনামিক বিয়ারিং ইউজ করেছে যেটি এনশিওর করছে যে ভাইব্রেশনও খুব কম হবে এবং নয়েজ লেভেলও কম থাকবে, সো দ্যাটস গুড টু নো। এছাড়া এটার ফ্যান ব্লেডসের ম্যাটেরিয়ালের কথা যদি বলি তা লো ইম্পিউরিটি অ্যাক্রিলিক এক্ষেত্রে ইউজ করেছে সো দ্যাট যেহেতু এটা ARGB কুলার সো RGB লাইটিং দিয়ে আপনারা আপনাদের মন মতো কালার সেট করতে পারবেন এবং এটার যে ট্রান্সলুসেন্ট যে ফিলটা সেইটি আপনারা খুব সুন্দর করে গ্লো যেটা আসবে লাইটিংয়ে সেটা খুব ভালোভাবে পাবেন ডিউ টু দিস ম্যাটেরিয়াল। অল ইন ওয়ান কুলারের ক্ষেত্রে একটা সমস্যা আমরা কম বেশি সবাই ফেস করে সেট আপ করতে, তা হচ্ছে এটা রেডিয়েটরের পজিশনটি চ্যাসিতে কোথায় হবে, লাইক টপে হতে পারে, ফ্রন্টে হতে পারে, নিচেও হতে পারে। যেহেতু ব্লকটি টিউব সহ এসে বসে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্র্যান্ডিং এর লোগো বা ডিসপ্লে যদি থাকে তা ডানে বায়ে বসে যায়, দেখতে সেটা অড লাগে। তো সেটা সমান তারা এখানে করে দিয়েছে, এখানে যে ব্লক এটা রোটেটেবল আপ টু 270 ডিগ্রিজ। সো যেখানে বসান না কেন আপনারা কিন্তু ঘুরিয়ে MSI যে লোগোটা সেটা সোজা করে নিতে পারবেন, দ্যাট শুড লুক গ্রেট। এবং যেহেতু E360 সিরিজের কুলার এখানে E ফর এক্লিপস যে বিষয়টা আমরা লাস্ট টাইম কম্পিটিশনে শুনে এসেছিলাম সেটি হচ্ছে সূর্যগ্রহণের যে বিষয়টা ঠিক সেরকম একটা ফিল পাবেন আপনারা যেদিক থেকে দেখেন না কেন, চিকন একটা লাইটিং আপনারা দেখতে পাবেন এক পাশ থেকে। সো দ্যাটস আ ভেরি সিম্পল থিং, সিম্পল টাচ বাট কুল ইনোভেশন ইন টার্মস অফ ভিজুয়ালস। GPU যেটি পিক করেছি সেটি MSI এর উইচ ইজ 4060 Ti এবং এটার ভ্যারিয়েন্ট হচ্ছে Ventus Black 2X। Ventus 3X গুলো তো 3টা ফ্যানের হয়, 2X মানে 2টা ফ্যানের এবং যেহেতু Ventus Black সাধারণত আমরা Ventus এর ডিজাইনে সিলভার টোনের কালার দেখি, এটা কিন্তু ব্ল্যাক কালারের, দ্যাটস সামথিং ডিফারেন্ট। এছাড়া 4060 Ti তো নতুন করে কিছু বলার নাই, এটা আপনারা কম বেশি সবাই জানেন এই GPU স্পেক, সো দ্যাটস দ্যাট। এবং এই সমস্ত কম্পোনেন্ট যেই
চ্যাসিতে বসানো হবে তা হচ্ছে MSI MEG Forge 112R। এটি একটি মিড টাওয়ার চ্যাসি। এক্ষেত্রে ATX, MTX এবং ITX বোর্ড আপনারা এখানে বসাতে পারবেন। আর ফ্যান্সের কথা যদি বলি, টোটাল 4টা ফ্যান্স ইনক্লুডেড, ফ্রন্টে 3টা, ব্যাকে 1টা এবং 4টাই কিন্তু ARGB, সো দ্যাটস লাইক আ ভেরি গুড ইনক্লুশন। এছাড়াও আরেকটা ভালো দিক হচ্ছে এটার সাথে ডাস্ট ফিল্টার আসছে। টপেরটা ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার, খুব ইজিলি ক্লিন করা আছে। আর বটমেরটা ম্যাগনেটিক না, এটা আলাদা স্ক্রু দিয়ে খোলা লাগবে, বাট স্টিল ইটস নাইস টু হ্যাভ অ্যানাদার ডাস্ট ফিল্টার ইন দ্য বটম সাইড। ফ্যান মাউন্টিং প্রভিশনের কথা যদি বলি, সেক্ষেত্রে ফ্রন্টে আপনারা 3টা 120mm অর 2টা 140mm ফ্যান প্লেস করতে পারবেন। উপরের ক্ষেত্রে 2টা 120mm অর 2টা 140mm, যেহেতু লেন্থে না থাকলেও উইথে জায়গা আছে, এবং ব্যাকে অনলি একটা 120mm ফ্যান প্লেস করতে পারবেন। রেডিয়েটর মাউন্টিংয়ের কথা যদি বলি, সেক্ষেত্রে ফ্রন্টে আপনারা 120mm অর 140mm অর 240mm পর্যন্ত আপনারা সেট আপ করতে পারবেন। টপে হলে 120mm অর 240mm, ব্যাকে হলে একটা 120mm প্লেস করতে পারবেন। তবে যেহেতু ফ্রন্টে 3টা 120mm ফ্যান বসানো পসিবল, তো রেডিয়েটর কেন বসবে না এবং স্পেকে কেন সেটা বলেন আমি জানি না, বাট অ্যাকচুয়ালি ফিজিক্যালটা পসিবল। যেহেতু পিএসসির শর্টটা হাফ সামনে ফাঁকা আছে, সেক্ষেত্রে বসা দেওয়ার সুযোগ কিন্তু অ্যাকচুয়ালি আছে। কিছুটা হয়তো ব্লকেড ফেস করবেন, বাট এরপরও বসানো কিন্তু পসিবল কিছু না। চ্যাসির ফ্রন্ট প্যানেলের দিকে যদি একটু তাকাই, সেক্ষেত্রে অফকোর্স পাওয়ার বাটন এবং রিসেট বাটন তো থাকবে, এবং পোর্টসের ক্ষেত্রে 2টা USB-A 3.2 Gen 1 এখানে আছে, সেই সাথে একটা মাইকিং এবং একটি অডিও আউট জ্যাকের যে পোর্ট সেটিও আছে। স্যাডলি কোনো USB-C পোর্ট নাই। এখন কিন্তু USB-C পোর্টগুলো খুব জরুরি, কারণ USB-C পেন ড্রাইভ চলে আসছে, USB-C SSD চলে আসছে, সেই জন্য এটা খুব লাগে কাজে এখন প্রায় হরহামেশাই। আরেকটা যে বাটন আছে সেটা হচ্ছে LED বাটন। এটির সাহায্যে ফ্যান্সগুলো যে RGB কন্ট্রোল, সেটা খুব সহজেই আপনারা আপনাদের মন মতো চেঞ্জ করতে পারবেন। সেটা কালার সাইকেল হতে পারে, স্ট্যাটিক কালার্স হতে পারে, ব্লিঙ্কিং কালার হতে পারে। সো দ্যাটস লাইক আ রিয়েলি ইজি ওয়ে টু হ্যান্ডেল দ্য লাইটিং অফ ইউর চ্যাসি, অ্যান্ড দ্যাটস গুড, সেটা নিয়ে এমন কমপ্লেন নেই। এছাড়া সাইডে যে টেম্পার গ্লাসটা আছে, এক্ষেত্রে যে প্যানেলগুলো, সেটির স্ক্রুগুলো খুলতে গেলে একটু সাবধানে খুলতে হবে, কেননা এখানে কিন্তু কোনো পিভট কোনো সিস্টেম নেই। সো কোনো কিছুর উপর বসানো না, জাস্ট 4টা স্ক্রু সরাসরি চ্যাসির পাশে লাগানো। খোলার ক্ষেত্রে গ্লাসটা একটু ধরে নিতে হবে যদি আপনারা খাড়া অবস্থায় খুলতে চান, আর যদি চ্যাসিটাকে শুয়ে নেন সেক্ষেত্রে সমস্যা হবে না। সেক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, কারণ অনেকগুলোতে কিন্তু আমরা পিভট সিস্টেম থাকলে পরে আমরা এটাকে একটু লিফট আপ করে সরে নিতে পারি। এখানে সেই সুযোগটা থাকছে না। এই বাজেটে চ্যাসিতে হয়তো এটা অ্যাকসেপ্টেবল, যদিও একটু রিস্কি। সো সেই ব্যাপারটা আপনার একটু খেয়াল রাখতে হবে যদি আপনারা এই চ্যাসিটা পিক করেন। তো চলেন অ্যাসেম্বলি শুরু করা যাক এবং দেখা যাক ফাইনাল আউটপুটটা কেমন আসে। আয় হায়,
মাঝখানের ফ্যানটার কী হলো? চ্যাসির ফ্রন্ট প্যানেলটা যেহেতু ক্লিপিং সিস্টেম, আমি একদিক থেকে যখন দেখে এটাকে ক্লিপিং করেই দেখে গেছি যে বসেই গেছে। যখন চ্যাসিটা ঘুরাই তখন থেকে একটু ফাঁকা ছিল, সো সেটাকে আমি আবার ফার্দার প্রেস করে লাগাই, ভাবলাম যেহেতু ইভেনলি প্রেস করা হয়নি। তখন প্রেসারে যেটা ঘটে, চ্যাসির যে ক্লিপিনের যে ফাঁকাটা ওখানের পাশ দিয়ে আরেকটা গ্যাপ দিয়ে ফ্যানের কেবল পাস করা হয়েছিল, সেই ফ্যানের কেবলটা বেসিক্যালি এটা চাপে ছেড়ে গেছে, যেটা আমি আসলে টের পাইনি। এবং ফুললি বিল্ড করা শেষে যখন আমি এটাকে অন করলাম দেখি যে মাঝখানের ফ্যানটা জ্বলে না। সো দ্যাটস রিয়েলি সামথিং রিয়েলি স্যাড ফ্রম মি। আই এম সরি টু এমএসআই ফর ডুইং দিস। বাট এখানে একটা কথা আমি বলবো, তা হচ্ছে এইটা যদি ব্রেডেড হতো আরও মোটা হতো, আরও কিছু কুলার ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই, সেটা হলে ভালো হতো। বিকজ একটু প্রেশারে অ্যাকচুয়ালি কেবলটা দুভাগ হয়ে যাবে, সেটা আমি এক্সপেক্ট করিনি। সো দ্যাটস লাইক সর্ট অফ অ্যান অ্যাক্সিডেন্ট অবজারভেশন। সো আই হোপ ইউ গাইজ এনজয়েড দ্য ভিডিও। থাকছে এই পর্যন্তই। আই হোপ ইউ লাইক ইট। অন্য যদি মন্তব্য থাকে আপনারা করতে পারেন, আর প্রশ্ন থাকলে জানাতে পারেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার অন্য কোনো কিছু নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।